ওয়েলকাম টু ETL চ্যানেল। আজকে আমরা 5S মেথোডোলজি সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। হোয়াট ইজ 5S? 5S is a Japanese methodology for workplace organization. In Japanese, it stands for 5 starting S word, that is Seiri, Seiton, Seiso, Seiketsu and Shitsuke, অর্থাৎ 5 জাপানি শব্দর দ্বারা তৈরি এই সিস্টেম বা 5S, যা আমাদের কাজের জগৎকে, কাজের জায়গাকে সুন্দরভাবে অর্গানাইজ করতে পারে। এবার দেখে নিই এই 5S'ের জাপানি যে শব্দ তাদের সিমিলারি ইংরেজি বা বাংলা মানে কি। সেইরি এর সিমিলারি ইংলিশ মানে হলো শর্ট বা শর্টিং, বাংলা মানে হলো সাজানো। সেইটন সেট ইন অর্ডার, এর বাংলা মানে হলো সদৃশ দল। সেইসো, যার ইংরেজি সমতুল অর্থ হলো সাইন বা উজ্জ্বল্য। সেইকেটসু, যার সমতুল ইংরেজি মানে হলো স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ডাইজেশন, অর্থাৎ বাংলা মানে গুণগত মান। এবং সর্বশেষ হলো শিটসুকে, যেটা হলো ইংরেজি সমতুল মানে হলো সাস্টেন বা অনুশাসন। তাহলে 5S'ের 5টা স্টেপ আমরা জানলাম, যেটা একটি চক্রাকার প্রসেসে আমরা যদি তাকে অ্যাডপ্ট করতে পারি বা প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের কাজের জায়গাটা খুব ভালো এবং সুস্বাস্থ্যবান তৈরি হয়। আমরা এবারে প্রত্যেকটি এসকে একটু বিস্তারিতভাবে জেনে নেব। প্রথম এস অর্থাৎ সেইরি বা শর্ট। তো এই প্রসেসে আমরা জেনে নেব কিভাবে আমরা একটি কাজের জায়গাকে গুছিয়ে নিতে পারি। তো সেখানে আমি 4টে স্টেপ দেখিয়েছি। প্রথম স্টেপ হলো নট নিডেড অ্যাট অল, অর্থাৎ মোটেই দরকার নেই। যদি এমন কোনো ইনস্ট্রুমেন্ট একদমই দরকার নেই আমার টেবিলে, তাহলে আমার টেবিলে ওটাকে আমি রাখবো না। নিডেড বাট নট নাও, প্রয়োজন কিন্তু এখন না, তাহলেও আমি কেন তাকে এখানে রাখবো? যখন দরকার তখন নেব। নিডেড বাট নট হেয়ার, দরকার কিন্তু এখানে না, তাহলে যেখানে তার দরকার সেখানেই তার প্লেস পাওয়াটা উচিত, তাই আমরা সেইখানে তাকে প্লেস দেব। এবং সবার শেষে যেটা খুবই গুরুত্বপূর্ণ, নিডেড বাট নট সো মাচ কোয়ান্টিটি, অর্থাৎ দরকার কিন্তু এত পরিমাণে না, তাহলে যতটুকু দরকার ততটুকুই নেব। তাহলে এই শর্টিং পদ্ধতিটাকে আমরা রেড টেকের মাধ্যমেও ইউজ করতে পারি। রেড টেক কোথায় লাগাবো এবং কিভাবে শর্টিং করব তার গাইডলাইনগুলো দেখো। অবসোলিট অর্থাৎ অচল জিনিসগুলোকে আমরা সরিয়ে দিতে পারি। তাহলে অচল জিনিসগুলোকে রেড টেক দিয়ে আমরা এগুলোকে যে অচল তার ডেসক্রিপশন দিয়ে একটা জায়গায় সরিয়ে দিই, তাহলে সেটা কখনো আমার কাজের টেবিলে আর আসবে না। ডিফেক্টিভ অর্থাৎ ত্রুটিযুক্ত জিনিসপত্র বা টুলস, ওটাকেও আমি রেড ট্যাগের মাধ্যমে রেখে দেবো, অর্থাৎ সেটাকেও আর পুনর্ব্যবহার আমি করব না। স্ক্র্যাপ, যে আমাদের স্ক্র্যাপ মেটেরিয়ালসগুলো থাকে ওটাকেও আমরা রেড ট্যাগে ইউজ করব। নট ইন প্লেস, যেগুলো মানে খুব জায়গা লাগে বা এই জায়গায় আমার রাখা দরকার নেই, সেগুলোকে আমরা সরিয়ে দেবো। আননেসেসারি কথাটার অর্থ হলো অপ্রয়োজনীয়, অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিসকে আমি কেন রাখতে যাব আমার টেবিলে, তাই সেটাকেও সরিয়ে দেবো। তাহলে এই কতগুলো গাইডলাইন যদি আমরা মানতে পারি, তাহলেই দেখো আমরা শর্টিং পদ্ধতিটাকে মোটামুটি অ্যাডপ্ট করে নিতে পারবো বা তাকে মেনে চলতে পারবো। তাই এটাই হলো প্রথম এস। এবার আসি সেকেন্ড এস অর্থাৎ সেইটন বা সেট ইন অর্ডার। এটাকে বোঝার আগে আমরা একটা সেন্টেন্স দেখি। প্লেস ফর এভরিথিং অ্যান্ড এভরিথিং ইন ইটস প্লেস। কথাটার মানে হলো প্রত্যেকের জন্য তো জায়গা দরকার, কিন্তু প্রত্যেককে আবার নির্দিষ্ট জায়গায় রাখারও দরকার। তাই এটা থেকেই আমরা সেট ইন অর্ডারের প্রাথমিক ধারণা পেতে পারি। এই সেট ইন অর্ডার যদি আমরা ফলো করি তাহলে কতগুলো বেনিফিট পাই। বেনিফিটগুলো আমাদের কিন্তু জানা সবার আগে জরুরি, কারণ কোনো অর্ডারকে ফলো করার তার বেনিফিট যদি আমরা না জানি, তাহলে সেই অর্ডারটাকে ফলো করা ঠিকঠাকভাবে হয়ে ওঠে না। এখানকার বেনিফিটগুলো খুব ইউনিক। প্রথম বেনিফিটটি দেখো,
এলিমিনেশন অফ সার্চ টাইম, অর্থাৎ কোনো টুলসকে খুঁজে নিতে আমাদের খুব কম সময়ের প্রয়োজন হয়, তাই সময় বেশি অতিবাহিত করা যায় না বা সম্ভব হবেও না। নেক্সট বেনিফিট হলো কারেক্ট দ্য অ্যাবনর্মালিটিস ফাস্টার। কাজ করাকালীন যদি আমাদের কোনো রকম কোনো অসঙ্গতিপূর্ণ কোনো জিনিস ঘটে, সেটাকে আমরা সঙ্গে সঙ্গে শুধরে নিতে পারি। থার্ড দেখো, ভিজিবিলিটি ইমপ্রুভ। যেহেতু আমরা সমস্ত টুলসগুলোকে সাজিয়ে গুছিয়ে একটা জায়গায় রাখছি এবং এর জন্য আমরা একটা বিশেষ ব্যবস্থাও করি, সেই কারণে ভিজিবিলিটি ইমপ্রুভ আমাদের খুব তৈরি করে এই অর্ডারের মাধ্যমে। স্পেস সেভিং, এই বেনিফিটটার মাধ্যমে এটাই বোঝায় যে আমাদের অনেক টুলস থাকলেও তার মাধ্যমে সেটিং অর্ডার যদি ফলো করি অনেক জায়গাও বাঁচিয়ে দেয়। আর সবার শেষ যে বেনিফিট সেটা আমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কাজের যে গতি তাকে ইমপ্রুভ করে, তাই এফিসিয়েন্সি অফ ওয়ার্ক ইমপ্রুভড। এবং দেখো এই সেটিং অর্ডারকে পালন করার জন্য আমরা দুটো মেথড ইউজ করি, কারণ আমরা দেখেছি দুটো মেথড যদি আমরা ঠিকঠাকভাবে মেনে নিতে পারি তাহলে সেটিং অর্ডারটাকে খুব সুন্দরভাবে ফলো করা যায়। একটি হলো শ্যাডো বোর্ড বা টোকেন বোর্ড। এই শ্যাডো বোর্ড টোকেন বোর্ড তোমরা যে কোনো ছোটোখাটো ওয়ার্কশপেও দেখতে পারো। তারা তাদের প্রাথমিক টুলসগুলোকে একটা বোর্ডের উপর সাজিয়ে গুছিয়ে ওয়ালে হ্যাঙ্গিং অবস্থায় রাখে, যাতে সহজেই আমাদের স্পেস সেভিং হয়, ভিজিবিলিটি ইমপ্রুভ হয় এবং সেটাকে কালেক্ট করতে আমাদের কম সময়েরও প্রয়োজন হয়। এবং টোকেন কালেক্ট বা টোকেন বোর্ড সেটা হলো যে কালেক্ট করলো তার নামে যদি ওখানে টোকেন দেওয়া যায় তাহলে দ্বিতীয় ব্যক্তি ওই ব্যক্তির নামও জেনে যায় যে এই টুলসটা বর্তমানকে ব্যবহার করছে। এটা আমাদের ক্ষেত্রে সময় বাঁচানোর একটা প্রথম প্রক্রিয়া। আরেকটি হলো RYGB মেথড, অর্থাৎ রেড ইয়েলো গ্রিন ব্লু, এই যে কালার কোড, এই কালার কোডের মেথড। রেড মানেই হলো ক্রিটিক্যাল, ইয়েলো কথাটার অর্থ হলো রিঅর্ডার, জি কথাটার অর্থ হলো গ্রিন অর্থাৎ ডিজাইনিং, অর্থাৎ মোটামুটি আছে, এক্সেস হচ্ছে ব্লু। আমরা যদি এই অর্ডারে কোনো র মেটেরিয়ালসকে স্টোর করতে পারি তাহলে র মেটেরিয়ালস কখন ডিমান্ড করতে হবে, কতদিন চলবে তা সুন্দরভাবে আমরা বুঝে নিতে পারি। তাই RYGB মেথডটাকেও আমাদের ব্যবহার করা উচিত। তাহলে আশা করি তোমরা সকলে বুঝতে পারলে সেকেন্ড এস বা সেইটন বা সেটিং অর্ডারের মূল উদ্দেশ্য। এবারে আসছি থার্ড এস অর্থাৎ সেইশো বা সাইন। সাইন কথার অর্থই হলো ঔজ্জ্বল্য, অর্থাৎ আমাদের কাজের এরিয়া বা কাজ করার টেবিল ওয়ার্কশপ যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করি তাহলে কাজের গতিবিধি কিন্তু ঠিকঠাকভাবে এগিয়ে যায় না। কারণ আমি যদি তোমাকেই প্রশ্ন করি, তোমার ওয়ার্কিং টেবিল আজকে যদি অপরিষ্কার থাকে কালকে এলে কিন্তু তুমি সেই ওয়ার্কিং টেবিলে কাজ করার মানসিকতা তৈরি করবে না। অর্থাৎ বিফোর সাইন, যখন আমি ছবিতেও দেখিয়েছি, বিফোর সাইন একটা প্লেসের অবস্থা কেমন থাকে সেটা যখন পরিষ্কার করা হয় তখন সেই জায়গায় অটোমেটিক্যালি আমাদের মানসিকতা একটা নিত্য নতুন ধারণা পায়। তাই সেইশো বা সাইন এই এসের গুরুত্বটাও আমাদের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ। আমাদের এরিয়াকে ক্লিন করা, সেখানকার পারফরমেন্সকে দ্বিগুণ করার ক্ষেত্রেই ব্যবহার হয়। নেক্সট হচ্ছে ফোর্থ এস অর্থাৎ সেইকেটসু। এর সিমিলারি ইংরেজি ওয়ার্ড আমরা পড়েছিলাম স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ডাইজেশন। দেখো প্রত্যেক কাজের একটা গুণগত মান থাকে। গুণগত মান যদি কাজটিকে আউটপুট অর্থাৎ মার্কেটে আমাকে দেখাতে হয়, মার্কেটজাত করার আগে প্রত্যেক জিনিসের গুণগত মান কিন্তু প্রত্যেক কাস্টমার কিন্তু যাচাই করে। কারণ গুণগত মান যার ভালো হবে তারই প্রোডাক্ট মার্কেটে সচল হবে। তো এই গুণগত মান এমনি এমনি হয় না। একটা প্রোডাক্ট গুণগত মান তখনই হবে যদি আমরা আগের
যে 3টে এস পড়লাম, সেই 3টে এসের মাধ্যম দিয়ে যদি একটা প্রোডাক্টকে অবজার্ভ করি বা প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং প্রসেসটাকে আমরা যদি টেনে আনতে পারি, তাহলে কিন্তু এই স্ট্যান্ডার্ডাইজেশন পদ্ধতিটা অটোমেটিক্যালি আসবে। তো এখানে ডিটেলসেও আর একবার দেখছি, দেখো ডিসপ্লে ক্লিন করতে হবে। যে ডিসপ্লে আছে আমাদের, সেখানে আমাদের সবসময় ওয়ার্কশপে প্রত্যেকটা জায়গায় ডিসপ্লে থাকে, প্রত্যেক দিন প্রত্যেকটা টাইম পিরিয়ডে সেটাকে ক্লিন করার প্রয়োজন আছে। ডিফাইনিং ক্লিনিং, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে আমাদেরকে ক্লিনিং করার প্রয়োজন আছে। ইন্সপেক্টিং টাস্ক, যে কাজগুলো হয় তাকে ছোট ছোট কাজ কমপ্লিট হওয়ার পরে ইন্সপেকশন করা প্রয়োজন, যে সঠিক হলো না ভুল হলো। হু ডাজ হোয়াট, হোয়েন, হাউ, খুব গুরুত্বপূর্ণ। কে করছে, কেন করছে, কিভাবে করছে ওটা দেখার দরকার নেই, কিন্তু মেজারমেন্টের সময়, কোয়ালিটি কন্ট্রোলের সময় কিন্তু ওটা ইউনিকভাবে দেখা হবে যে সঠিক না বেঠিক। স্ট্যান্ডার্ড ওয়ার্ক প্র্যাকটিস, ওয়ার্কটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা, অর্থাৎ যে ম্যানুফ্যাকচারিং প্রসেস দিয়ে যাওয়ার কথা ওই জবটা সত্যিকারে সেই রকমভাবেই পরপর মেশিনিং অপারেশন হয়েছে কিনা তাও জানা দরকার। এইবারে এই যে ছোট ছোট পয়েন্টগুলো আমি দেখিয়েছি, যদি প্রকৃত অর্থে একটা প্রোডাক্টকে আমরা এমনিভাবেই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা ভালো করে শেষ করতে পারি, তবেই সেই প্রোডাক্টটা গুণগত মানের হয় এবং তাকে মার্কেটে দিলে মার্কেটের রেসপন্সও আমরা ভালো পাই। তাহলে তোমরা বুঝতে পারলে যে 4S অর্থাৎ সেইকেটসু বা স্ট্যান্ডার্ডের অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে। এবারে আমরা সবার শেষ যে এস অর্থাৎ শিটসুকে বা সাস্টেন বা অনুশাসন, এর সম্পর্কে একটু জেনে। দেখো, বিগত যতগুলো এস নিয়ে আমি আলোচনা করলাম, প্রত্যেকটি এসকে অর্ডার হিসাবে আমাদের মানা উচিত। শুধু তাই নয়, প্র্যাকটিস করা উচিত প্রতিনিয়ত। প্রত্যেক ওয়ার্কারকে, প্রত্যেক ওয়ার্কারের পরে যিনি থাকেন সুপারভাইজারকে, সুপারভাইজারের ওপরে যিনি থাকেন, অর্থাৎ এইভাবে একদম এমডি পর্যন্ত যদি আমরা প্রত্যেকের সিস্টেমটাকে ভালো করে অবজার্ভ করি, তাহলেই কিন্তু আমাদের প্রোডাক্টিভিটিটা বাড়ে। তাই শেষ অর্থ এটাই হলো কি, এইটাকে পর্যালোচনা করার জন্য ঠিকঠাক মানছে কিনা, অর্ডারগুলো ঠিকঠাকভাবে প্রতিদিন টাইমলি করা হচ্ছে কিনা, তার জন্য অনুশাসনের প্রয়োজন আছে। একজন অবজারভার থাকেন যিনি প্রত্যেক দিন ওয়ার্কশপ পরিষ্কার হলো কিনা, প্রত্যেকটি টুলস ঠিকঠাকভাবে ক্লিন হলো কিনা, প্রত্যেকটি ইনস্ট্রুমেন্ট যেখানে থাকার দরকার সেখানে আছে কিনা, এইগুলো দেখেন টাইমলি, পিরিয়ডিক্যালি, মান্থলি, ইয়ারলি, এইগুলোকে মেনটেনেন্স ওয়ার্ক হিসাবে একজনকে দায়িত্ব দেওয়া থাকে। তাই অনুশাসন কিন্তু আমাদের প্রয়োজন। এই 5Sকে বা 5Sের যদি এফেক্ট আমাদেরকে পেতে হয়, তাহলে অনুশাসন অবশ্যই দরকার। এবারে আসছি এই 5Sের মূল যে বিষয়বস্তুটা, এতক্ষণ আমরা যা জানলাম সেইগুলোকে সত্যিকারেই যদি আমার জীবনে উন্নতি করতে হয়, তাহলে এটাকে একদম ডিসিপ্লিন হিসাবেই শেষ পর্যন্ত আমাকে মেনটেন করতে হবে। অর্থাৎ এটাতে কি হবে না, মেক 5S এটাকে হ্যাবিট হিসাবে আমাকে পালন করতে হবে, পার্সোনাল গোল হিসাবেই দেখতে হবে, এটাকে একটা গুড এক্সাম্পল হিসাবে এটাকে সেট করতে হবে, ভলান্টিয়ারলি অবজার্ভও আমাকে করতে হবে, কারণ আমি শুধু মানলে হবে না, পাশের জনকেও মানতে হবে। এবং 5Sের যে অ্যাটমসফিয়ার, এটা যেন চারিদিকে থাকে, এটাও আমাদেরকে কিন্তু মেনটেন করতে হবে। তাই বোথ ম্যানেজমেন্ট এবং অপারেশন, এই দুজন যদি যে ব্যবহার করছে, যে 5S মেনটেন করছে, যিনি অনুশাসন করলেন, যিনি ম্যানেজমেন্টে আছেন, সবারই রেসপন্সিবিলিটি হচ্ছে এই 5Sের অনুশাসনের দিকে। অর্থাৎ সাস্টেনিং অফ 5S সবারই প্রয়োজন। আবার সবাই প্রত্যেকের খুঁত থেকে, নির্ভুলতা থেকে সব কিছুই কিন্তু চেক করা উচিত। তাই 5S আমাদের প্রয়োজন, প্রত্যেকটি সমাজের ব্যক্তিত্বের সঙ্গেও জড়িয়ে থাকে। 5Sকে যদি আমরা মেনটেন করি, তাহলে আমাদের শুধু ব্যক্তিত্বটাই ভালোভাবে চলে তাই নয়, কাজের এরিয়া যেমন হয়, আমাদের ব্যক্তিত্বের হিসাবটাও প্রকাশ পায় কিন্তু ঠিকঠাকভাবে।
আশা করি তোমাদের ভালো লাগলো। 5 সম্পর্কে সোজাভাবে বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো এবং ETL চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরও নিত্য নতুন ভিডিও আমি তোমাদেরকে এখানেই শো করাবো। যদি কোনো রকম ভিডিও দরকার লাগে তাও কমেন্ট করো। ধন্যবাদ।